পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ ও রাশিয়া ইউক্রেন চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ। যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই রাশিয়া থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ঘোষণাও চলে এসেছে। জানিয়ে দেব যুদ্ধের এই পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭৬ ফিলিস্তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পথে লেবানন ও ইসরায়েল। জানিয়ে দেব মধ্যপ্রাচ্য যা ঘটছে তা বলার মতো ভাষা আমার জানা নেই। ইসরায়েল যা করছে তা সম্পূর্ণ গণহত্যার শামিল। আন্তর্জাতিক কোনো আইনকেই তোয়াক্কা করছে না বলেছেন জোসেফ বোরেল। এরপরেই জানাবো ট্রাম্পের সর্বোচ্চ চাপ, সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে মোকাবেলা করা হবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। সর্বশেষ জানাবো রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি, ইউক্রেনকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার। শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭৬। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আরো ৭৬ ফিলিস্তিনি। এছাড়াও আরো অনেকে আহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে। এদিকে বেসরকারি মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের ফরাসি অধ্যক্ষের MSF আমান্দে বেজেরোল জানিয়েছেন, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। সংস্থাটি গাজা শহরে একটি ক্লিনিক রয়েছে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি RRC উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের IPC দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানিয়েছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন। এক বিবৃতিতে IRC বলেছে, আগামী মাসগুলোতে উত্তর গাজায় খাদ্য সংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা ৩ গুণ হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিন স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পথে লেবানন ও ইসরায়েল। যুদ্ধবিরতির পথে লেবানন ও ইসরায়েল, তবে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই প্রক্রিয়া এগোলেও লেবানন ও হিজবুল্লাহ জানিয়েছে, তাদের শর্তগুলো পূরণ না হলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। লেবাননের এক উচ্চপদস্থ কর্মকর্তা সোমবার এই তথ্য জানিয়েছেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল বৈরুতে টানা দ্বিতীয় দিন বিমান হামলা চালিয়েছে। সোমবার মধ্য বৈরুতের জুকাক আল ব্লাত এলাকায় ইসরায়েলের হামলায় ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। হামলার পরপরই ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। স্থানীয়দের মতে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ইসরায়েলের টার্গেট ছিল মূলত ঘনবসতিপূর্ণ এলাকা। এদিকে ইসরায়েলের হামলার জবাবে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অব্যাহত রেখেছে। সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহ তেল আবিবের স্পর্শকাতর সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তেল আবিবের শহরতলিতে একটি ক্ষেপণাস্ত্র ঠেকানোর সময় এক টুকরো প্রধান সড়কে উড়ে পড়ে। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ৬ জন আহত হন। আহতদের মধ্যে ৫৪ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স বিভাগ। জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস জে হোস্টেইন শীঘ্রই বৈরুতে এসে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনা ইতিবাচক অগ্রগতি হয়েছে, তবে এখনো সব শর্ত চূড়ান্ত হয়নি। লেবাননের সঙ্গে আলোচনা যুক্ত কূটনীতিকদের মতে যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তি হতে সময় লাগতে পারে। এর মধ্যে উভয় পক্ষই নিজেদের শর্তগুলো নিয়ে অনড় অবস্থানে রয়েছে। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ইসরায়েলের টানা আক্রমণ এবং হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দুই পক্ষের এই সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো অস্থিতিশীল করে তুলেছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে পারে কিনা। মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা বলার মতো ভাষা আমার জানা নেই বলেছেন জোসেফ বোরেল। ইউরোপীয় ইউনিয়ন EU এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গাজা যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল ও হামাসের ওপরে চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন। সোমবার ব্রাসেলসে একটি EU বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোরেল বলেন, অনেকেই গাজা যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো এটি সম্ভব হয়নি। আমি
মনে করি না এটি শীঘ্রই সম্ভব হবে। তাই ইসরায়েলি সরকার এবং অবশ্যই হামাসের উপরে চাপ প্রয়োগ করা আমাদের দায়িত্ব। বোরেল এ সময় জানান যে তিনি ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ সাময়িকভাবে স্থগিত করার জন্য ইইউ সদস্যদের কাছে প্রস্তাব রাখবেন, কারণ গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান প্রদর্শন করছে। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য যা ঘটছে তা বর্ণনা করার মতো শব্দ আমার জানা নেই। আমি আসলেই ভাষা হারিয়ে ফেলেছি। উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪০,০০০ মানুষ নিহত হয়েছেন এবং অঞ্চলটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে নিহতদের ৭০% নারী ও শিশু। বোরেল উল্লেখ করেন, যদি আপনি নিহতের বয়স বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুরা, বিশেষত ৯ বছরের কম বয়সীরাই। এ সময় তিনি দৃঢ়ভাবে বলেন, আমার মেয়াদের শেষ দিন পর্যন্ত আমি ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে জোর দিয়ে বলবো যে শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন দেখাতে হবে। লেবাননের যুদ্ধবিরতির প্রচেষ্টা। এদিকে ইরানের বিরুদ্ধেও মামলা। একই সময় ইরানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন জিম্মিদের পরিবার। অভিযোগে বলা হয়েছে তেহরান হামাসকে অর্থায়ন ও সমর্থন করেছে, যার মাধ্যমে ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের উপরে আক্রমণ পরিচালিত করে হামাস। মামলায় আরও উল্লেখ করা হয়েছে ইরান প্রতি মাসে হামাসকে $7 মিলিয়ন অর্থ প্রদান করেছে এবং ইসরায়েল ধ্বংসের জন্য অন্যান্য গোষ্ঠীগুলোকেও উস্কানি দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ভিত্তিহীন দাবি করেছে ইরান। সূত্র ওরিয়েত ডেইলি নিউজের। ট্রাম্পের সর্বোচ্চ চাপ, সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে মোকাবেলা করা হবে বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাখদে রাভানচি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ইরানের উপরে আবারও সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করে তাহলে তেহরান সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমেই তা মোকাবেলা করবে। ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে একতরফাভাবে ইরানের সাথে পরমাণু সমঝোতা বাতিল করেছিলেন এবং তেহরানের উপরে নিষেধাজ্ঞা জোরদার করেন। এই বিষয়টিকে সামনে রেখে মাজিদ তাকতে রামানচি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেন তাহলে ইরান সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে তা মোকাবেলা করবে। তিনি আরো বলেন, আমরা নিষেধাজ্ঞার মাঝে থেকেই আমাদের কাজ অব্যাহত রাখব, আমাদের মিত্রদের সাথে ব্যবসা বাণিজ্য বিচিত্রে আনব এবং শান্ত থাকার মধ্য দিয়ে আমাদের আঞ্চলিক মিত্রদের সাথে আমরা সম্পর্ক জোরদার করব। একই সাথে ইরানের মন্ত্রী বলেছেন, পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সাথে ইরানের আলোচনার দরজা খোলা রয়েছে, তবে মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা আগেরবার আলোচনা নস্যাৎ করেছেন এবং তারা আলোচনায় বসতে রাজি ছিলেন না। রাভানচি বলেন, আগামী 4 বছর একই নীতি অনুসরণ করবে কিনা সেটি তাদের বিষয়, তবে এটি করা হবে অযৌক্তিক। রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের আঘাত সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ ইউক্রেনকে অনুমতি দিয়েছেন জো বাইডেন। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। রুশ সংসদের উচ্চকক্ষের ফরেন অ্যাফেয়ার্স কমিটির উপপ্রধান ভ্লাদিমির জাভারভ বলেছেন, এই সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে বড় একটি পদক্ষেপ। তিনি বলেন, এটা ট্রাম্পের স্বাধীনতার মাত্রা সীমিত করার প্রচেষ্টা। রাশিয়ার গণমাধ্যমও একই ভয়ানক ধরনের ভবিষ্যদ্বাণী করেছে যে পাগল লোকজন ন্যাটোকে সরাসরি আমাদের দেশের সাথে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই তারা ভয়ানক কষ্ট পাবেন বলেন তিনি। গত জুন মাসে পুতিন হুঁশিয়ারি দেন যে ন্যাটো ইউক্রেনকে রুশ ভূখণ্ড আক্রমণ করার অনুমতি দিলে মস্কো পাশ্চাত্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অন্যান্যদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে পারে এবং মস্কোর সাথে ঘনিষ্ঠ দেশগুলোতেও দূরপাল্লার অস্ত্র ছড়িয়ে দেবে। তিনি আরো বলেন, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না, পাশাপাশি তার ঘনিষ্ঠ মিত্রদেরকেও এই অস্ত্র দিয়ে সহায়তা করবে। এদিকে বাইডেনের নীতি পরিবর্তন। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে চলা এই যুদ্ধে আরো একটি নতুন অনিশ্চিত উপাদান যোগ করল। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ 1000 দিনের মাইল ফলক স্পর্শ করার দ্বার প্রান্তে চলে এসেছে।
এসেছে আমেরিকার তৈরি এবং সরবরাহ করা ATACM ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে তার উপরে বিধিনিষেধ ওয়াশিংটন কমিয়ে আনছে। এই তথ্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রোববার 17 নভেম্বর দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানায়। বাইডেন এতদিন এই পদক্ষেপ নাকচ করে দিয়ে এসেছেন এই আশঙ্কা থেকে যে এর ফলে সংঘাত আরো বৃদ্ধি পাবে এবং রাশিয়া আর পশ্চিমা সামরিক জোট ন্যাটো সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে। এটা পরিষ্কার যে ওয়াশিংটনে বিদায়ী প্রশাসন কিছু পদক্ষেপ নিতে চায় যার মাধ্যমে তারা আগুনে তেল ঢালতে থাকবে এবং এই সংঘাত ঘিরে উত্তেজনা আরো বাড়িয়ে দেবেন। মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এই কথা বলেন। সূত্র ভয়েস অব আমেরিকা।